আজকের গল্প দহন। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 4। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। আহেলির স্মৃতিচারণ। অ্যানি চলে যাবার পর আজ 4 দিন। অপঘাতে মৃত্যু বলে আজ অ্যানির শ্রাদ্ধ কাজ সম্পন্ন হয়েছে। এত বড় বাড়িটা যেন তারপর থেকে সম্পূর্ণ বোবা হয়ে গেছে। আহেলি তার শোবার ঘরে বসে মেয়ের ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। তিনি ভাবছেন, তার মতো অভাগা মা এ পৃথিবীতে কজন আছে। তিনি বেঁচে থাকতে দেখছেন তার ছোট্ট মেয়েটা দেওয়ালে ছবি হয়ে ঝুলছে। নীল হয়তো ঠিকই বলেছে, মা হিসেবে তিনি চূড়ান্ত ব্যর্থ। আহেলি তো নিজে জানেন, দামি দামি খেলনা, জামা কাপড় আর গিফট কিনে দেওয়া ছাড়া মা হিসেবে অ্যানির প্রতি কোনো দায়িত্ব পালনই তিনি করেননি। সরমা ছিল ওকে দেখাশুনো করার জন্য, তাই ওর সব দায়িত্ব সরমার হাতে দিয়েই নিশ্চিন্ত ছিলেন তিনি। অভি তার প্রথম সন্তান। তখন প্রথম মা হবার উদ্দীপনায় উত্তেজনায় তবু অভিকে তো তিনি অনেকটা সময় দিয়েছিলেন। অন্তত প্রথম 4টে বছর অভি তার মাম্মাকে সম্পূর্ণভাবে পেয়েছে। এমনিতে অবশ্য সম্পূর্ণ সংসারী হবার বাসনা তার কোনোদিনই ছিল না। অভির 4 বছর বয়সে তিনি প্রথম নিজের বুটিক খোলেন। দিনের অনেকটা সময় তার সেখানেই কাটে। বাকি সময়টা তিনি তার নিজস্ব বন্ধুমহল, ক্লাব, পার্টি ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকেন। তার সংসারটা মূলত কাজের লোকেদের ওপরে নির্ভর করেই চলে। বাড়ির বাকি সবাই সব কিছু ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে পেয়ে যায়, আর এতেই তারা সবাই অভ্যস্ত হয়ে গেছে। অ্যানি তার অনেকটা বেশি বয়সের সন্তান, বলতে গেলে অনেকটা অনিচ্ছাকৃত ভুলের ফসল সে। অ্যানি যখন হয় তখন তার বয়স প্রায় 36 বছর। প্রথম বুঝতে পারার পর তিনি কিছুতেই এই বাচ্চা রাখতে চাননি, চেয়েছিলেন অ্যাবর্ট করতে, কিন্তু নীল তাকে কিছুতেই তা করতে দেয়নি। নীলের অনেক দিনের ইচ্ছে ছিল তার একটা ফুটফুটে মেয়ে হবে, তাই নীলই তাকে বুঝিয়ে সুঝিয়ে এই বাচ্চাটা রাখতে রাজি করায়। কিন্তু মেয়ে কোলে আসার পর মেয়ের মুখ থেকে তার বুক জুড়িয়ে গেছিল। এক মাথা কোঁকড়া চুলের ফর্সা একটা পুতুল ছিল সে একেবারে। অ্যানিকে কোলে নিয়ে তার মনটা ভরে গেছিল। অভি তখন 9 বছরের। সে তো খুব খুশি একরত্তি পুতুলের মতো একটা বনু পেয়ে। যখন তখন এসে বেবিকটের সামনে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে দেখত সে বনুকে, আর মাঝে মাঝেই দৌড়ে গিয়ে তাকে খবর দিত যে বনু কি কি করছে। তবে মাত্র 2 মাস, মাত্র 2 মাসের বেশি তিনি শুধুই অ্যানির মা হয়ে থাকতে পারেননি। সরমা তখন থেকেই অ্যানির দেখভাল করত। নীল তাকে অনেক বেশি টাকা অফার করে পাকাপাকিভাবে রাত দিন এ বাড়িতে থাকার ব্যবস্থা করে নিয়েছিল। আর অ্যানিও বোধহয় নিজের মাম্মার থেকে সরমাকেই বেশি চিনত। বিশেষ করে 2 মাস বয়সে ব্রেস্ট ফিড করা ছাড়িয়ে দেবার পর থেকে তো অ্যানিকে সবসময় সরমাই সামলাতো। অ্যানি হবার পর তার চেহারাটা ভেঙে গেছিল, ভুঁড়ি বেড়ে গেছিল। নিজেকে আয়নায় দেখতে তার খুব খারাপ লাগতো। লোকে তাকে বেশ সুন্দরীই বলে, বিশেষ করে তার ফিগারের প্রশংসা সবাই করে। তাই ফিগার খারাপ হয়ে যাবার ভয়ে তিনি মেয়ের 2 মাস বয়স হতেই ব্রেস্ট ফিড করা ছাড়িয়ে দিয়ে জিমে ভর্তি হয়েছিলেন। অন্যান্য মায়েদের মতন বেবিকে নিয়ে বেশি আদিক্ষেতা করা তার কোনোদিনই পোষাতো না। তাই বলে মেয়েকে যে তিনি কম ভালোবাসেন তা তো নয়। নিজের জগৎ নিয়ে তিনি এতটাই ব্যস্ত থাকতেন যে আলাদা করে ছেলে মেয়ের দিকে নজর দেবার সময় তার ছিল না। অভি তো অনেকটা বড় হয়ে গেছিল, সে তার বন্ধুবান্ধব, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত। অ্যানিও সরমার তত্ত্বাবধানে আস্তে আস্তে বড় হয়ে উঠছিল। কবে যে সে শিশু থেকে কিশোরী হয়ে উঠল তা যেন তিনি বুঝতেই পারেননি। আজ আহেলি অনুভব করছেন
মেয়েকে তার আরও বেশি সময় দেওয়া উচিত ছিল। তার কিশোরী মনের মধ্যে কিসের দোলাচল চলছিল তা তিনি মা হয়ে বুঝতে পারেননি। আসলে তিনি তো তা বোঝার চেষ্টাও করেননি। ছেলে মেয়ের কোনো অভাব তো এমনিতে তারা রাখেননি। যখন তারা যা চেয়েছে তাই পেয়েছে, বরং বলা যায় মুখ ফুটে বলার আগেই অনেক কিছু তারা পেয়ে গেছে। তবু আজ অ্যানি চলে যাবার পর তিনি অনুভব করছেন শুধু দামি দামি জিনিসপত্র নয়, মা হয়ে তার মেয়ের মনের ভেতরকার খবর রাখার চেষ্টা করা উচিত ছিল। অ্যানি কোনোদিনই তার কাছে খুব একটা কিছু আবদার করতো না, বরং মায়ের থেকে সে যেন কিছুটা দূরে দূরেই থাকতো। তার যত আবদার ছিল তার শাম্মার কাছে। সরমাই যেন তার দ্বিতীয় মা হয়ে উঠেছিল। তিনি বুঝতেন অ্যানির কাছে তার শাম্মার গুরুত্ব কতটা। তাও সরমাকে বকে ধমকে বাড়ির কর্ত্রী হিসেবে নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করতেন তিনি। তাই সরমাও তাকে কিছুটা সমঝেই চলত। মাম্মার কাছে মনের কথা খুলে বলতে না পারলেও ইদানিং কিছুদিন যাবৎ অ্যানি যেন তাকে কিছু বলতেই চেয়েছিল। তিনি সেভাবে সেটা শোনার চেষ্টা করতেন না। আসলে ছেলে মেয়েকে দেবার মতো অতটা সময় তার হাতে ছিল না। অ্যানির বাবাও তো নিজের কাজ নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকত। সে তো সত্যিকারের ব্যস্ত মানুষ। তবু যখনই সময় পায় নীল কিন্তু ছেলে মেয়েকে সময় দেয়। অন্তত প্রতিদিনের ব্রেকফাস্ট টেবিলে সে ছেলে মেয়ের সাথে একবার দেখা করার চেষ্টা করেই। ছেলে মেয়ের ব্যবহারে সামান্য তারতম্য দেখা গেলেও তো তার চোখে সেটা ধরা পড়ার কথা। এই কিছুদিন আগেও নীল তাকে বলেছিল যে আহেলি, প্রিন্সেস বড় হচ্ছে, এখন শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার মানসিক পরিবর্তনও অনেক আসবে, ওকে একটু সময় দাও। এই সময় প্রত্যেকটা মেয়ের তার মাকেই সবচেয়ে বেশি দরকার হয়। মা হিসেবে এটা তো তোমার ডিউটির মধ্যে পড়ে। আহেলি অতটা পাত্তা দেননি। এমনিতেই নীল তার প্রিন্সেসের ব্যাপারে একটু ওভার প্রোটেক্টিভ। তাই নীলের অযথা ভয় দেখে তিনি বলেছিলেন, অ্যানি এখনও অনেকটাই ছোট নীল, এখনই এত ভয় পাওয়ার মতো কিছু হয়নি। তাছাড়া দিনের শেষে তো আমি রোজ বাড়িতেই ফিরে আসি। ওর কিছু প্রবলেম থাকলে ও নিশ্চয়ই আমার সাথে শেয়ার করবে সেটা। নীল বলেছিল, ছোট থেকেই তো অ্যানি একটু চাপা ধরনের, একটু ওভার সেন্সিটিভ। এই বয়সের বাচ্চাদের একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। কিন্তু তুমি তো সেই স্পেসটাই রাখোনি। মেয়ের সাথে মায়ের যে বন্ডিং, যে ক্লোজনেস, সেটাই তো গড়ে ওঠেনি তোমাদের মধ্যে। এখনও সময় আছে আহেলি, নিজেকে পাল্টাও। কোনো বড় ক্ষতি হয়ে যাবার আগে নিজেকে একটু বদলাও আহেলি। কিন্তু এত বড় ক্ষতিটা যে হয়ে যেতে পারে তা তো স্বপ্নেও ভাবেননি তিনি। কত কষ্ট মনের মধ্যে পুষে রেখেছিল তার ছোট্ট মেয়েটা। মা হয়ে তিনি তার আঁচ পাননি কেন? কেন তাকে বোঝার এতটুকু চেষ্টা করলেন না? কী বলতে চেয়েছিল সে তার মাম্মাকে? আরও একটু গুরুত্ব দিয়ে কেন তার কথা শুনলেন না আহেলি? আহেলির হঠাৎ মনে পড়ল সেদিন রাতে যেন অ্যানি তার দাদাভাই সম্পর্কে কিছু বলতে চেয়েছিল। দাদাভাই মানে অভি। তিনি খুব টায়ার্ড ছিলেন সেদিন, তাই একটু রেগেই বলেছিলেন মেয়েকে যে আমি পরে শুনবো তোমার কথা, এখন আমি খুব টায়ার্ড। কিন্তু সেই পরটা তো আর এলো না। তাকে আর এতটুকু সুযোগই দিল না মেয়েটা। তিনি অবশ্য সাত তালে ভুলেও গেছিলেন সেদিনের কথাটা। আজ তার সব মনে পড়ছে একে একে। কিন্তু আজ তো অ্যানি নেই। সে তাদের ছেড়ে চলে গিয়েছে চিরদিনের মতো। আহেলির ভেতরটা ছটফট করতে থাকে। অ্যানি সেদিন তাকে কী বলতে চেয়েছিল জানার জন্য। হঠাৎই তার মনে পড়ে অ্যানি তো ডায়েরি লিখত। তাহলে নিশ্চয়ই তার মনের কথাগুলো
লিখে রেখে গেছে সে ডায়েরিতে। অস্থিরভাবে আহেলি নিজের ঘর থেকে বেরিয়ে মেয়ের ঘরে গিয়ে প্রবেশ করেন। ছবির মতো সাজানো ঘরটাকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। তারপর পাগলের মতো মেয়ের পড়ার টেবিল, বইয়ের তাক, আলমারি ওলট পালট করে খুঁজতে থাকেন তিনি। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না অ্যানির লেখা কোনো ডায়েরি। কিন্তু আহেলি নিশ্চিত জানেন যে অ্যানি ডায়েরি লিখত। অনেক রাত্রে বাড়ি ফিরে নিজের ঘরে যাবার আগে মেয়ের ঘরে উঁকি দিয়ে তিনি দেখেছেন অ্যানি ডায়েরি লেখায় মশগুল। মেয়ের ছেলে মানুষের উৎসাহ দেখে তিনি মনে মনে হেসেছেন। হ্যাঁ, তার স্পষ্ট মনে আছে একটা নীল রঙের ডায়েরিতে লিখত অ্যানি, কিন্তু কোথায় গেল সেটা? হঠাৎ তার মনে পড়ে অ্যানির সব জিনিস তো সরমা গুছিয়ে রাখত। তাহলে সে জানলেও জানতে পারে এই ব্যাপারে। যদিও অ্যানি চলে যাবার পর থেকে একদম চুপচাপ হয়ে গেছে সরমা। বাড়িতে সে আছে কি নেই সেটাও বোঝা যায় না। আহেলি গলা তুলে ডাকেন, সরমা, সরমা। সরমা যেন জানত তার ডাক পড়বেই একদিন। সে চুপচাপ এসে দাঁড়ায় অ্যানির ঘরের দরজায়। আহেলি বিস্মিত হয়ে দেখেন সরমার হাতে জল জল করছে সেই নীল ডায়েরিটা। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।